অধিবেশনের প্রথম দিন 5 জানুয়ারি 2024 ত্রিপুরার মাননীয় রাজ্যপালের সভায় যে ভাষণ প্রদান করছেন তাকে আমি পূর্ণ সমর্থন জানিয়ে কিছু বিষয় উত্থাপন করার চেষ্টা করছি। পাশাপাশি এই ভাষণের উপর 18 জন সদস্য মোট 130টা সংসদ নিয়ে এনেছেন। আমি এই সংশোধনীগুলির বিরোধিতা করছি। নতুন বছরে সবাইকে স্বাগত। এই যে মাননীয় রাজ্যপাল ওনার ভাষণে মোট 92টা প্যারা আছে। মাননীয় রাজ্যপালের ভাষণে এই রাজ্যে রাজ্যসভা কি কি কাজ করছে এবং এর প্রতিফলন রাজ্যপালের ভাষণ রয়েছে। সরকারের নীতি কি, সরকারের দৃষ্টিভঙ্গি কি, সরকারের দিশা কি, এই জিনিসটি কিন্তু রাজ্যপালের ভাষণে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, এই নীতি অনুসরণ করে আমাদের সরকার কাজ করে চলছে। রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি সেটা ভাষণে উল্লেখ করেছে। ভাষণের 5 নম্বর প্যারাতে এই প্যারাতে রয়েছে এই সরকারের মূল বিষয় এবং ভাবনা। প্যারাতে কি আছে? সমাজের সকল অংশের মানুষের বিকাশ ও দেশের শেষ প্রান্ত পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের সরকারের মূল লক্ষ্য। মেইন এই ভাষণের যত আছে সবটার মূল বিষয় ভাবনাটা, মূল বিষয় ভাবনা এই প্যারাতে রয়েছে। মাননীয় রাজ্যপাল ওনার ভাষণ যেখানে শেষ করেছেন আমি সেই জায়গা থেকে শুরু করতে চাই। উনি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা উক্তি। কি উক্তি উনি বলে গেছেন? আমরা একসাথে হাঁটব, আমরা একসাথে চলব, আমরা একসাথে ভাবব, আমরা একসাথে সমস্যার সমাধান করব এবং আমরা একসাথে আমাদের মহান দেশকে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাব। এই হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মূল কথা, যেটি উনি উদ্ধৃত করেছেন মাননীয় রাজ্যপাল শেষ সহ বলে গেছেন। আজকে চলুন আমরা এই যে হাউসের যারা আছে, বিরোধী, ট্রেজারি, এই বিকাশ সবাই আজ প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা প্রধানমন্ত্রীর এই উক্তিকে সামনে রেখে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলি এবং সারা দেশে নজির সৃষ্টি করি। আজকে এই জিনিসটা ভাবতে হবে। জীবনের প্রকৃত সত্যটা কি? জীবনের প্রকৃত সত্য হলো কর্মই ধর্ম। স্ত্রী আপনাকে সাথ দেবে আপনার মৃত্যুর পর ঘরের দরজা পর্যন্ত। সমাজ সাথ দেবে, সমাজ কতটুকু সাথ দেবে? শ্মশান পর্যন্ত। পুত্র সাথ দেবে মোকাবিলা পর্যন্ত। আর সব সময় আপনাকে সাথ দেবে আপনার কর্ম। প্রধানমন্ত্রী আরো বলেছেন আমার দৃষ্টিতে ভারতবর্ষে 4টি জাতি আছে, তা হলো গরিব, যুবক, মহিলা এবং কৃষক। এই 4 জাতির উন্নত ভারতবর্ষ নির্মাণের মূল চাবিকাঠি। প্রধানমন্ত্রী বলেছেন রাষ্ট্র প্রথম। রাষ্ট্রের উন্নয়নের সাথে, সুরক্ষার সাথে, জনগণের সাথে তিনি কোনো কিছুর সঙ্গে আপোষ করবেন না। এই জন্য বলছি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। নিশ্চয়ই গোপাল বাবু সহ জিতেন বাবুরা গীতা পড়ে কিনা জানি না। কর্মিণ্যে বাধিকারস্তে মা ফল সুখদাচন মা কর্ম ফল হেতু গুরু মা তে সংঘর্ষণ কর্মী। কর্মফল মুক্তি হবে, উল্টা পাল্টা করলে আমি জানি না। মহাভারতের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন।
কর্ণ। এ সময় তিনি নিরস্ত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ বললেন কর্ণকে, অর্জুনকে নির্দেশ দিলেন কর্ণকে বান মারো তাড়াতাড়ি। অর্জুন ভগবানের কথা মতো কর্ণকে কিন্তু একের পর এক বান নিক্ষেপ করে, যা কর্ণকে ভয়ঙ্কর ভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং পরবর্তী সময় মাটিতে লুটিয়ে পড়ে কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বরখাস্ত করে, এই তুমি ভগবান, এই তুমি করুণাময়, এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও? ভগবান শ্রীকৃষ্ণ একটু হাসলেন আপনার মতো, জবাব দেন চক্রভূত অর্জুন পুত্র অভিমন্যু নিরস্ত ছিল। যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে, তার মধ্যে তুমিও ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় গিয়েছিল? এই জগতে যে যে কর্ম করবে আমি তাকে সেরূপ কর্মফল প্রদান করি, এই আমার বিচার। অতএব আমি সবাই কর্ম করুন ভেবে চিনতে। আপনি আজ কাউকে কষ্ট দিলে, যন্ত্রণা দিলে, অবজ্ঞা করলে, কারোর দুর্বলতা সুখ নিলে, আগামীতে আপনার জন্য সেই একই কর্মফল অপেক্ষা করবে এবং স্বয়ং তিনি আপনাকে তা প্রদান করবেন। এই জন্য বলছি আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদীজি সারা পৃথিবীতে লেটেস্ট যে সার্ভে 76% মেয়ে কাছে দাঁড়িয়ে করবে, কাছে দাঁড়িয়ে করবে। ওনার যে উপদেশগুলি আমাদের গ্রহণ করা উচিত। লাইফ ইজ এ চ্যালেঞ্জ, মিট ইট। লাইফ ইজ এ গিফট, অ্যাকসেপ্ট ইট। লাইফ ইজ an adventure, dare it. Life is sorrow, overcome it. দুঃখ করবেন না, এটাকে ওভারকাম করার চেষ্টা করেন। স্যার, সিপিএম বলছে, সিপিএম কংগ্রেস বলছে রাজ্যে গণতন্ত্র নেই। অ্যামেন্ডমেন্টের একটা জায়গা বলছে there is nothing mentioned about the murder of democracy on what they like at the by-election of Bakshinagar and Dalpur assembly constituencies. জিতেন বাবু, আপনার দোষ। সিপিএম কংগ্রেস গণতন্ত্রের কথা বলছে, 70 ছিল 81 গণতন্ত্রে। কংগ্রেস সিপিএম গণতন্ত্রের কথা বললে এটা শুনলে কিন্তু গোড়াম হাসব। আপনি তো এত বয়স কম না। 1975 সালে জরুরি অবস্থা, আদি রূপের হিংস্র কদর্য চেহারা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। মানুষের দুঃখ বেদনা, অভাব, অভিযোগ, ওই দৈনন্দিন সমস্যার কথা দেশে তুলে দেওয়ার জন্য কোন সুযোগ ছিল না সংবাদ মাধ্যমের। 25 জুন দেশের জরুরি অবস্থা এবং আপনি বিচারকের আওতার বাইরে রেখে রাষ্ট্রপতি দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে ক্ষান্ত হননি। বিনা বিচারে সে কোনো ব্যক্তিকে জেলে তুলে রাখার জন্য নতুন করে মিসা অর্ডিন্যান্স চালু করেছিলেন, যা 3 সপ্তাহ ধরে 3 বার চেঞ্জ করেছে। এবং এমনকি সংগঠনের স্বাধীনতা, বক্তৃতার স্বাধীনতা, সংগঠন জমায়েতের স্বাধীনতা এবং অধিকার, ধর্মঘটের অধিকার কিচ্ছু মানা হয়নি। আজকে দেশের অভ্যন্তর জনবস্থা জারি করে গণ আন্দোলনকে দমন করতে শ্রীমতী গান্ধী মিসা, ডেরিয়া, কাবেরুসা ইত্যাদি কালো আইন প্রণয়ন করে এবং সারা দেশকে কারাগারে রূপান্তরিত করে এবং জয়প্রকাশ নারায়ণ, রাজনারায়ণ, মুরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, চরণ সিং, মুলায়ম সিং যাদব, বিজয় রাজেশ সিন্ধিয়া, জর্জ ফার্নান্ডেজ, অরুণ জেটলি, জীবনরাম তিওয়ারি, জর্জ কিষাণ গুপ্তা, সত্যনারায়ণ সিনহা থেকে শুরু করে জর্জ রাজকন্যা, গায়ত্রী দেবী সহ বহু সমাজকর্মী চুপ করে জেলে রেখেছেন। আমাদের রাজ্যে গ্রেপ্তার হয়েছেন সিপিএম এর সব নেতারা, কংগ্রেসের বহু নেতা, শ্রমিক বর্মন, তাপস দে, লক্ষ্মীনা গলাগুলি করছেন। ডেমোক্রেসি আজকে একবার এখন আবার এই কংগ্রেস সিপিএম গলাগুলি করছে, প্রেম করছে, জোর করে ভোটের প্রচার করে। আরে সিপিএম, আরে কংগ্রেস, তো তোমাদের শেষ পরিণতি কি? মানুষ দেখার অপেক্ষায় রয়েছে। স্যার,
50,000 আপনার মনে আছে কিনা জানি না, 1975 আমি ল কলেজে পড়ি ক্যালকাটায়, 50,000 রেল কর্মী গ্রেপ্তার, 30,000 স্থায়ী এবং 50,000 ক্যাজুয়াল কর্মীকে সরাসরি বরখাস্ত, কার্ফিউ জারি করে রেল কর্মীদের কম্বিং অপারেশন, তাদের আবাসজনিত জল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া, রেল কর্মী স্ত্রী সংসদের পাশবিক অত্যাচার, পাঞ্জাবে গ্রেপ্তার করার পর গ্রীষ্মের তপ্ত রোদে সিমেন্টের উপরে প্ল্যাটফর্মে তাদের শুয়ে রাখা, ধর্মবীর নেতাদের লোকের মধ্যে পিন ঢুকিয়ে দিয়েছে, রেল কর্মী লড়িতে কোয়ার্টার থেকে বলপুর উঠছে। আজকে সবাই জানে, আগে হাজার হাজার সরকারি চাকরিতে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, প্রেস সেন্সরশিপ, গণতন্ত্রের কঠোর কথা বাদ দিল, শাহ হোসেনের বিরুদ্ধে কিছু উঠে এসেছে। ভারতবর্ষের জেলখানা স্যার কতজন থাকার ব্যবস্থা ছিল? 1,61,368। জরুরির আগে প্ল্যান করে 1,78,332। জরুরি জারি করে কত? 4,960 জেলে জায়গা নেই। ডেমোক্রেসি। আজকে সিপিএম গণতন্ত্র হত্যা বলছে, কংগ্রেসের কথা তো শুনে না। যারা বর্তমান প্রজন্মের প্রতিনিধি তাদের বলছে, সিপিএম দল রাজ্যের সন্ত্রাসের ইম্পোর্ট কারা করেছে? আপনারা কিছু জানেন না। সিটা থানা 50-এর দশকের শেষ দিকে ক্লাস 6-এ পড়ি, সিপিএম এর দলের সহযোগে, সিপিএম না কমিউনিস্ট পার্টির সহযোগে, ট্রাইবেল সংগঠনের নাম কি? গণমুক্তি পরিষদ। প্রকাশ্য দিবালোকে সিটা টাকা লুট হয়। আপনাদের জন্ম হয়েছে কিনা আমি জানি না। গণমুক্তি পরিষদ সিটা টাকা ওপেনলি ওই খাঁচার মধ্যে জিনিসের সিটা টাকা লুট করেছিল। কমিউনিস্ট সন্ত্রাসের কথা বলে তারা। আজকে সিপিএম কত খুন, কত দর্শন, কত সন্ত্রাস করেছেন এর নিয়ন্ত্রণ নেই। ত্রিপুরার একমাত্র সিপিএম এর আমলেই এমএলএ হয়েছে। এমনকি এক ভদ্রলোক মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, তাকে পর্যন্ত খুন করে দেওয়া হয়েছে। ডেমোক্রেসির কথা বলে শুধু চেয়েছিল আমি মুখ্যমন্ত্রী হতে, ডেমোক্রেটিক প্রসেস, তাকে পর্যন্ত খুন করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, এডিসি নির্বাচন, সমস্ত নির্বাচন ছিল প্রহসন, বুদ্ধ কম, এদেরকে মেরে ফেলা। কি না বাকি 1978-এর আগে রতন চক্রবর্তী মহোদয় বলতে পারবেন কোন জায়গায়? আমার মনে আছে যে 60-এর দশকে কোন এক জায়গায় রাধানগর, এখানে আমার আঙ্কেল রাধানগর, এখানে আমি এখানে পর্যন্ত ছিলাম, কোনদিন চিন্তা করতে পারে না এইসব প্রহসন তো ছিল না। 1978-এর আগে উৎসব রাজার মতো বলি বংশের বাইরে যে অফিস থাকতো, সবাই একসাথে চা খেত, আমদানি কারক কারা নরম, তোমরা বুঝবে না, তোমাদের উত্তর পুরোনোরা বলতে পারবে, তারা কেন নেই আজকে। কি করেছে আজকে রাজ্যে? আজকে ষড়যন্ত্রীরা মনে রাখতে হবে, ষড়যন্ত্রীরা কখনো শেষ কথা বলে না, জনগণই শেষ কথা বলে। ষড়যন্ত্র কি ভয়ঙ্কর পরিণাম হয় সেটা দেশবাসী ভালো করে বুঝেছে। আজকে কংগ্রেস সিপিএম সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। যার কথা বললাম, এই যে 4,960 জন অ্যারেস্ট হয়েছে, ত্রিপুরা মিশাতে 77 জন, ডিআইআর 99 জন, কাপে বছরে 23 জন এবং অন্যান্য সব মিলে টোটাল 1130 জন অ্যারেস্ট হয়েছে। জরুরি অবস্থা, গণতন্ত্রের কথা বলে এরাই আবার এখন প্রেম বিনিময় করছে পিকুলিয়া। আজকে স্যার ভারতবর্ষের রাজনীতির পটভূমিতে বিভিন্ন মতাদর্শের দল রয়েছে, ওনারা একটা মতাদর্শ নিয়ে অনিবার্য অবদান আসছে। তেমনি মতাদর্শহীন ক্ষণস্থায়ী বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান পতন মানুষ দেশবাসী লক্ষ্য করেছে। ভারতীয় জনতা পার্টি এক ব্যতিক্রমী রাজনৈতিক দল, পিকুলিয়ার পার্টি। আই ক্যান সে আই এম ফিলিং প্রাউড। যার জন্ম হয়েছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, আমরা ন্যাচারাল হয়ে দিয়ে ভারতীয় সংস্কৃতির পরম্পরার উপর দাঁড়িয়ে আজকে পুনরাজ্য প্রাপ্তির পর এই ত্রিপুরা রাজ্যে যেসব রাজনৈতিক দল ত্রিপুরা সরকার পরিচালনা করেছে, বিশেষ করে কমিউনিস্টরা, তারা ত্রিপুরার সাধারণ মানুষের মধ্যে স্বনির্ভরতা
এই যে শব্দটা বলছি, উদ্যোগ, কর্মনিষ্ঠা, ব্যক্তি স্বাধীনতা এবং কাজের মানকে ইচ্ছাকৃতভাবে অবদমিত করে রেখেছে। যুবরা কি বুঝতো? যুবকরা ভাবত যে সরকারি ভাবত, যুবকের কাজ বলতে ভাবত কি সরকারি চাকরি। আরে বাবা, সরকারি চাকরি ছাড়াও কাজ আছে, এটা বুঝতে হবে। শুধু বুঝাচ্ছে সরকারি চাকরি, সরকারি চাকরি। আর আনুগত্য বলতে কি বুঝাতো? দেশের নয়, দলীয় আনুগত্য। প্রায় 2-3টি প্রজন্ম অবজ্ঞের শিকার এবং জনজাতিরা বছরের পর বছর বামেদের মিথ্যার শব্দে বিভ্রান্ত হয়েছিল। বাংলার ছলনার মাধ্যমে জনজাতিদের মধ্যে কিছু যুবক যুবতীরা দস্তক করে দিয়েছিল। স্যার 1978 সনে সিপিএম দল ক্ষমতা ফাইনালের আগে রাজনৈতিক উন্নতির বাবু অনেক কত বক্সা যেই মাত্র ক্ষমতা থাকে পাহাড়ে অভিযোগা পাহাড়ে অভিযোগা। আজকে হাসিনী প্রসারণের উন্নতির বাবু কেন্দ্রীয় সরকার বিসি কলঙ্কা রোমই বিসি বুরুম কোটি কোটি রাম রহত না ফিয়া সিপিএম আমরা যে কোটি কোটি রাম রহমানীয় সিপিএম নাটক, সিপিএম কারালক, সিপিএম মন্ত্রী আগানো চলতে খালে চলে খালে খা বুঝতে হবে। সিপিএম বলে পার্লামেন্ট মালিকা পার্লামেন্ট শান্তা কিন্তু বা তীব্রসা এলাকা বেমান হামায় মেলিয়া যত সচেতন পরক ঠিক খা কিভাবে স্কুল বন্ধ, কিভাবে স্কুল মাস্টার করুন, তুই করুন, ডাক্তার করুন, লড়াই করুন, কারেন্ট করুন, বড় বড় কথা কথা কম। আজকে এই জিনিসটা ভাবতে হবে। বিজেপি ইজ নট পলিটিক্যাল পার্টি, ইট ইজ এ মিশন। ভাবতে হবে আমরা কেন চেষ্টা করি, কেন সরকার আসতে চাই। পলিটিক্স ইজ এন ইনস্ট্রুমেন্ট অফ সোসাইটাল রিফর্ম। সমাজ পরিবর্তনের জন্য আমরা সরকার আসি, কারণ ইজ এ মিশন। কোন তিনি ব্যক্তির ডেভেলপমেন্ট এটা চিন্তা করতে হবে। রিকুলিয়ার স্যার একটা জিনিস 2018 সালের পর থেকে এই যে বিরোধী দলগুলির ত্রিপুরাতে বিশেষ করে কংগ্রেস সিপিএমের অবস্থান কিন্তু এক জায়গায় থাকতেছে না, গিরগিটির মতো বাড়তেছে বারবার। এবং তারা বিশেষ করে রাজ্যে দীর্ঘ সময় শাসন ক্ষমতা যারা ছিল সিপিএম, তারা কিন্তু আপনাদের বলছি তারা কিন্তু হাত পা গুটিয়ে বসে নাই। তারা সমাজ মাধ্যমিক সমাজকে কাজে লাগে, সামাজিক মাধ্যমকে কাজে লাগে বিভ্রান্ত চলার চেষ্টা করতে রয়েছে। বিভিন্ন প্রয়োজনমূলক অসত্য খবর ছড়ানো হচ্ছে, যদিও ভারতের মূল ভিত্তি জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা একদম তলানিতে। মানুষ তাদের সঙ্গে না থাকলেও তারা সুযোগের অপেক্ষায় আছে, নানাভাবে তারা অস্থিরতা সৃষ্টি করছে। আজকে এখানে জিতেনবাবু থাকলে ভালো হতো। গ্রোথ আপনি বুঝবেন, আমরা তো সব বুঝেন। গ্রোথ, প্রগ্রেস, সাকসেস, তাদের ডেভেলপমেন্ট আমাদের ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য অনেক জিনিস। If you increase your companies yearly turnover from 50 কোটি থেকে 100 কোটি, 100 কোটি থেকে 200 কোটি, 200 কোটি থেকে 500 কোটি, it is growth, not success. Definition of growth is increasing the materialistic possessions in all ways. It is called growth. But that growth is aided by ethics, means discipline, means honesty, means norms. It is called progress. তাদের কাছে অন্য ধরনের গ্রোথ। আমাদের থাকতে হবে কি ডিসিপ্লিন থাকতে হবে, আমাদের কি অনেস্টি থাকতে হবে, আমাদের কি নরমস থাকতে হবে। অর্থাৎ তাদের সময় ছিল কোন রকম নিয়ম নীতি আদর্শ কিছু ছিল না। সো গ্রোথ প্লাস এথিক্স ইজ প্রগ্রেস। এটা তো আমরা খুশি না, আমাদের খুশি হল সাকসেস। হোয়াট ইজ সাকসেস? গ্রোথ, এথিক্স এন্ড প্রগ্রেস, humility, morality and spirituality is called success. মানবতা থাকতে হবে, হিউম্যানিটি থাকতে হবে, এবং মরালিটি থাকতে হবে, স্পিরিচুয়ালিটি থাকতে হবে, আধ্যাত্মিকতা থাকতে হবে, তাই হবে সাকসেস। স্যার আপনি জানেন কমপ্লিট ডেভেলপমেন্টের জন্য থ্রি এজেস ইন ইউর লাইফ দরকার। ওয়ান ইজ হ্যান্ড, সেকেন্ড ইজ হেড, third is heart. First is your hand, but when only
only the hand is working, it is lever. Second, it is head. When the hand and head, they work together, it becomes skill. Third is heart. When the hand, head, heart, all three works together, it becomes heart. And make every act of your life in heart. Put your heart fully into it. This is essence. Eta holo nirjash. Sir, after independence, অনেক হলো না মার্কসিজম, সোশ্যালিজম, capitalism. After independence, the political leadership of the country neglected the original Indian indigenous ideological path prepared by Lala Lajpat Rai, Bal Gangadhar Tilak, Bipin Chandra Pal, Sri Aurobindo and Mahatma Gandhi. এরা হচ্ছে আসল তাদের কথা বলে দিল, স্বাধীনতার পরেই ব্যবহার বলে দিল, বিশেষ করে কংগ্রেস তাদের নীতি আদর্শ থেকে সম্পূর্ণ সরে গেল। দেশের স্বাধীনতা লাভের পর তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, কমিউনিজম, সাম্যবাদ, সেকুলারিজম, বিভিন্ন পাশ্চাত্যবাদী ভাবনাকে ভারতের মাটিতে প্রয়োগ করে মনোযোগ হচ্ছে। একবার কিন্তু ভারতীয়তা ছিল না এবং এটা জানেন মতাদর্শের সঙ্গে ভারতের সামাজিক অবস্থা এবং ব্যবস্থা পরিস্থিতির কোনো সম্পর্কই ছিল না। বিজাতীয় মতাদর্শ ভারতে আমদানি করার মূল উদ্দেশ্য ছিল আমাদের যে সভ্যতা, প্রাচ্যের যে সভ্যতা, সংস্কৃতির ধ্বংস করা। আজকে সকালে একটা সুশান্তদের পাশ্চাত্য সংস্কৃতিকে আমদানি করেছে, সেটা আমাদের উচিত ছিল না। আমাদের দেশ স্বামী বিবেকানন্দ বলেছে আমার এখন মনে আছে বিদেশিরা অনেক কিছু ভালো করতে পারে কিন্তু আমাদের জন্য বিষ হতে পারে। তাদের ভালো কি আমার জন্য, আমার রাজ্যের দেশের মানুষের সাথে এটা খাপ খায় না। স্যার, স্বাধীনতা পরবর্তীকালে রাজনৈতিক নেতা কেউ কেউ পুঁজিবাদ, পরিবারতন্ত্র সাধনা করে চিরাতীয় রাষ্ট্র ভাবনাকে নষ্ট করতে তৎপর হয়েছেন, আবার কেউ কেউ সমাজতন্ত্র, সাম্যবাদ, বিদেশি সমাজতন্ত্রের রূপ দেখিয়ে আমাদের দেশের সহজ সরল মানুষকে তাদের ভাবনাকে বিনষ্ট করেছে। মজার বিষয়, রাষ্ট্রের শোষণ যন্ত্র, রাষ্ট্রকে শোষণ যন্ত্র প্রচার করতেন তারাই রাষ্ট্রের মধ্যে দখল করার জন্য রাজনৈতিক সন্ত্রাসের জন্ম দিয়েছেন আমাদের দেশে। রামরাজ্য কথাটি প্রচার এনেছিলেন কে? আমাদের দেশের জাতির পিতা মহাত্মা গান্ধী। রামরাজ্য বলতে গান্ধীজি এমন এক রাষ্ট্র ব্যবস্থাকে বলতে চেয়েছিলেন যেখানে প্রতিটি মানুষের সর্বক্ষেত্রে সমান অধিকার থাকবে। আজকে যেমন আমরা বলছি সবটা সচেতন, ওইটাই আমরা চেয়েছি। এবং যারা গান্ধীজির জীবন ও রাষ্ট্র দর্শন কিছুই জানেন না, বামেরা তো জানেই না, তারাই বিদেশ থেকে ধার করা সাম্যবাদ, সমাজতন্ত্রের কথা প্রচার করে গান্ধীজির ভাবনাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আজকাল কিছু সেকুলার, তথাকথিত সেকুলার কিছু পদভ্রষ্ট মানুষ ধর্মরাজ্য কথাটিকে সাম্প্রদায়িক সন্ত্রাস তৈরি করার অস্ত্র হিসাবে ব্যবহার করতে তৎপর হয়েছে। তারা জানেন না যে ধর্মরাজ্য প্রকৃতপক্ষে সমন্বয়িত মানবতার একটা অন্তঃস্থ। ধর্মরাজ্য কথাটি মানে হচ্ছে প্রকৃত আইনের শাসন, রুল অফ ল। আমার কথা দেশের পিতা কথা। স্যার, কিছু ধূর্ত এবং চতুর রাজনৈতিক দল ব্যক্তি ধর্মরাজ্যের এই উদার বিজ্ঞান সম্পর্কে আপনার গভীর এক ষড়যন্ত্র আবহে ধর্মাচরণ সঙ্গে যুক্ত করে দিয়েছেন। তাদের মূল উদ্দেশ্য ভোটের বাজার ধরাই ওদের উদ্দেশ্য। স্যার, আমরা কিসের কথা বলি? অতীতের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে বর্তমান সরকার তাই দুইটা পথ বেছে নিয়েছে। এক, অন্তদয়, দরিদ্র থেকে দরিদ্র ব্যক্তি উন্নয়ন। দুই, সর্বদা সকলের জন্য উন্নয়ন। এই দুটি আদর্শকে পথে করে আমাদের রাজ্য সরকার, দেশের সরকার কাজ করে চলছে এবং অর্থনৈতিক উন্নয়ন পরিমাণ তৈরি করেছে। এবং বিরোধীরা ভারতীয় সমাজ দর্শনে চতুর্পুরুষার্থ নীতি অস্বীকার করছে। এটা পুরানো বই যদি পড়েন দেখবেন। চতুর্পুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম মানে ন্যায়পূর্ণতা, অর্থ মানে সম্পদ, কাম মানে বাসনা চাহিদা, মোক্ষ মানে স্বাধীনতা বা মুক্তি। এই চারটি উপাদানের উপর ভিত্তি করে সমাজের উন্নয়ন হয়।
কিন্তু সুবিধাবাদী রাজনীতির ব্যাপারীরা ইন্ডিয়ান এই সমাজ, ভারতীয় সমাজ দর্শনের ভাবনাকে অবৈজ্ঞানিকভাবে হিন্দুত্ব বলে প্রচার করে নিয়ে এবং জনগণের বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছেন। বিচারের আদর্শের দালালি করে তাদের মূল উদ্দেশ্য। কে আবার প্রচার করছেন সাম্যবাদ সমাজতন্ত্র, কে আবার বিপ্লবী সমাজের কথা বলছেন, কেউ বলছেন রাষ্ট্র শোষণের কথা, কেউ বলছেন বন্দুকের নমনীয় ক্ষমতার উৎস। মূলত সাধারণ মানুষকে নানাভাবে ভাবনা ভাগ করে দিয়ে রাষ্ট্রের শাসন ক্ষমতা দখল করেছে তাদের মূল উদ্দেশ্য। স্যার, মাননীয় গোপাল বাবু আছেন, সিনিয়র লোক। সাম্প্রতিক সময় দেখা গেছে দেশের কয়েকটা রাজনৈতিক দলের সদস্যরা প্রকৃত দেশ সেবকদের একটা পবিত্র ধ্বনি দিয়ে নির্বিদ্রোহ করছে। কি? ভারত মাতাকে জয়। তারা চীন, রাশিয়া, ইতালি, প্যালেস্টাইন, গাজা ইত্যাদি রাষ্ট্রগুলিকে বন্দনা করে, কিন্তু নিজের দেশ ভারতকে মাতৃজ্ঞানে সম্বন্ধ করতে তাদের আপত্তি প্রকাশ পায়। একজন বলছে, উনি প্রধানমন্ত্রী ভাব দেখছেন, উনি বলছেন ভারত মাতা কোন হ্যাঁ, বলছে ভারত মাতা কোন হ্যাঁ। অথচ আমাদের ভারতের সংস্কৃতির ভূমিকে মাতা দেখো না, আর সেইগুলির সকল নাগরিক সেইগুলির সন্তান। তাই আমাদের যে মাতৃশক্তির বন্ধুরা হয়ে আসছে। আজকে ভারত বাঁচার স্লোগান আন্দোলন, ভারত জয়ের স্লোগান আকাশ বাতাস ব্রিটিশ করলেও ভারত মাতাকে তারা অস্বীকার করে। ভারত মাতাকে জয় বলে পার্থিবী বন্দনা করতে তাদের আপত্তি প্রকাশ পায়। আমি আপনাদের বলব, রাহুল গান্ধী তো ছোট মানুষ, বয়সটা কম। আপনার মতো সিনিয়রটা তারা বুঝাই রাজনৈতিক ভ্রষ্টাচারে আতঙ্ক ডুবে যাওয়া কিছু দল তার সদস্যরা বলে ভুলে গেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আনন্দমঠ করছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে মাতৃভূমি বন্দনা করেছেন উচ্চকণ্ঠে। ভারত মাতার যে চিত্রটা কে এঁকেছে জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের ছেলে অবনীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই ভারত মাতা কি থাকবে? গেরুয়া বসন্ত। তারা এক হাতে ছিল বই, এক হাতে ধানের শীষ, এক হাতে শেষ বস্ত্র, এক হাতে রুদ্রাক্ষের মালা। সেই ভারত মাতা ছিল ভারতের উপাস্যের কথা। স্বাধীনতা সংগ্রামীরা জন্মগ্রহণ করছিল, এই ভারত মাতাকে বুকে রেখে লড়াই করেছে। আজকে ওই লোকটাকে বাপুকে বুঝিয়ে দিন ইতিহাস জানো। বঙ্কিমচন্দ্র আনন্দমঠ পড়েনি, অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিনে না, এগুলি ভাবতে হবে। স্যার, বেশিরভাগ রাজনৈতিক দল, সব না, টুডে অল পলিটিক্যাল এক্সেপ্ট ফিউ ইন ইন্ডিয়া দ্য আইডিওলজি ব্যাংকরাপ্ট। বিশেষ করে সিপিএম দল একদম দেউলিয়া হয়ে গেছে। তাদের বিজেপি রানিং ইটস অর্গানাইজেশন অন দি বেসিস অফ দি কোহেরেন্ট আইডিওলজি অফ কালচারাল ন্যাশনালিজম। বুঝতে হবে হোয়াট ইজ দ্য কালচারাল ন্যাশনালিজম, ইন্টিগ্রাল হিউম্যানিজম and Panchonishta. The reflection is also being seen in the policy of the government. Will shock to Chakra that pattern. Sir, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে বলতো তারা আরেক দেশের দালাল, আমি নামটা বলি ওই দেশে বললেন না, এটা হইতে পারে আমি জানি না, তারা আবার এক দল বলতো আরেক দলকে এটা অমুক দেশের দালাল। এরা বলতো দেশটাকে বিক্রি করে দিছে, আরেক দল বলতো এরা দেশটা বিক্রি করে দিছে। তা বুঝেই তো এরা বুঝে ঘুমাইছে দেখেন না তো। আজকে সেই রাজনৈতিক দলটিকে ভালো করে বুঝতে হবে। আমি দেশের দালাল বলে অভিহিত করতো, সে বিশ্বের বিদেশের দালাল দলের সাথে এখন তারা পঞ্চবর্ষীয় নির্বাচন যোগ করছে। স্যার, আমার দেশের ভারতবর্ষে বিজেপি একমাত্র রাজনীতি যারা মুক্তমন্ত্রী ঘোষণা করছে ন্যাশনাল ইজ ফার্স্ট। এই অনুযায়ী প্রথমে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। এবং বিজেপি দল এই সর্বভূমিকা সমাধান ভাব নিয়ে এগোচ্ছে। আগে বলতো এটা আমার বন্ধু রাষ্ট্র, এটা আমার শত্রু রাষ্ট্র। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র এইরকম করেছি চিন্তা করে না, এটা স্টাইল ছিল এরকম। আজকে সেখানে আমাদের স্লোগান কি? বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমার আত্মীয়। সুতরাং এই জন্যই আজকে বিশ্বগুরুর ভূমিকা
প্রতিষ্ঠা হতে চলেছে দেশে, ভারতবর্ষ, দেশের প্রধানমন্ত্রী আজকে সে নিয়ে চিন্তা করছে। এবং ভারতের রাজনৈতিক দলের ইতিহাস পর্যালোচনা দেখবেন, কোথাও পরিবারতন্ত্র, কোথাও হাইকমান্ড, কোথাও পলিটিক্যাল গুরু, সমস্ত নীতি নির্ধারণ করতো বৃহত্তর অংশের মানুষকে তাদের অচ্ছুত করে রাখা হতো। আজকে আমাদের স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তো আমাদের কি ভারতীয়করণ, জাতীয়করণের প্রয়াস নিয়েছে, আত্মনির্ভর ভারত। এই যে গভর্নর ভাষণ দিয়েছেন, সব মূল কথা এটা। এবং আপনারা জানেন এটা খুব ভালো, অনেক খবর রাখে, তবু আমি নিশ্চয়ই আমি এত খবর রাখি না, তবু আপনাকে বলছি, খুব আপনাদের প্রয়োজন লাগবে। কিছু কিছু দেশ ডিপ্লোমেসির মধ্যে ভারতকে বেকায়দা করানোর চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। নাম কি? নেম অফ দি অপারেশন রেজিম চেঞ্জ। অপারেশন নাম রেজিম চেঞ্জ। এই ষড়যন্ত্রের মেইন ব্যক্তিত্বকে জর্জ সোরস, কোথায়? আমেরিকাতে। আজকে আর টিম আছে না, জনৈক মুখ্যমন্ত্রী 2 বছর আগে ওই গ্রুপের সাথে সাক্ষাৎ করেছিল। পরবর্তী সময় গোপনে আরেক ব্যক্তিত্ব, যিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার খোয়াব দেখছেন, উনি ওই টিমের সাথে 2 জায়গায় উজবেকিস্তান এবং তুর্কিতে 2টা মিটিং করে আসে, হিউজ ফান্ড নিয়ে আসে, দেশ বরবাদ করল। প্রধানমন্ত্রী নরেন্দ্র খতম করল। এই যে উন্নত ভারত, এই যাতে না হতে পারে, এটা প্ল্যান করে এটা করছে। এবং এর সাথে রয়েছে বেশ কিছু, এবং আপনারা জানেন এই যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে একবার মিটিং করেছেন, এবং বেশ কিছু দেশ চাইনিজ বামপন্থী এর মধ্যে আছে। সংসদের আক্রমণের পিছনে রাহুল গান্ধীর সাথে যারা হেঁটেছেন এবং বামপন্থী শিখে আগ্রহী নেতারা আছে। বামপন্থী নেতা সূর্যকান্ত মিশ্র প্রধানমন্ত্রী পুরুষ মেম্বার, উনি গর্ব করে বলছেন, বিক্ষুব্ধ দেশের জনগণ লড়ছে বামপন্থীরা। সূর্যকান্তের মতে সংসদের শ্রমিককে নিয়ে তাণ্ডব চালানো বামপন্থীদের লড়াই। অর্থাৎ স্বীকার করতে বাধ্য হলেন এরা সকলেই লেফট ইকোসিস্টেমের প্রোডাক্ট। এবং সিপিএমের উপরে যদি এই ধরনের ভূমিকা থাকে, এই মেন্টালিটি থাকে, তখন বোঝাই যাচ্ছে দেশের জন্য বামেরা কতটুকু বিপজ্জনক। এছাড়া দেশের কিন্তু বিরাট চক্রান্ত চলছে, খুব ইম্পর্টেন্ট স্যার, এটা আমি জানি না সবাই জানে কিনা। ষড়যন্ত্র হচ্ছে, লিঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, ছেলেকে অপারেশন করে মেয়ে করে দিচ্ছে, মেয়েকে ছেলেতে পরিণত করছে। এটা প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করা হচ্ছে এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার নিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের দেশের কালচার, সংস্কৃতি ধ্বংস হচ্ছে। ছেলেমেয়েরা লিভিং টুগেদার, লিভিং রিলেশনশিপ, লাইফ টুগেদার, এর মধ্যে চিন্তা করছে। এটা আমাদের দেশের কালচার নয় স্যার। রাজ্যে 2টি আসনে নির্বাচন হয়েছে, কি দুঃখজনক অবস্থা। একবার ভালো, আপনারা ভাইরা দেখেন 2টা সিটে কি করছে, কি হয়েছে আমাদের। আরেকটি দলের প্রতিনিধি রয়েছে, তাদেরকে বলতে হয় আমার আইটাকে 3 জনের মধ্যে একজন আছে, যেদিকে অবকাচার সাগর শুকিয়ে যায়। আর কতদিন চালাকি আইতাছি মানুষকে বিভ্রান্ত করা। এবার অন্তত পজিটিভ ভাবুন। ব্যঙ্গ করে এক সিপিএম কর্মী সিপিএম এর সবচেয়ে বড় নেতাকে জিজ্ঞেস করছে, ও কাহা, সিলেটি ভাষা, ও কাহা কতটা সিট পায় না? উত্তরে বলছে 2 থেকে অতলা। কে তিনি আমরা বুঝাই। একটা দেহতত্ত্বের গান বাউলরা গায়, আমি মাঝে মধ্যে শুনি। দেহতত্ত্বের গানে এক বাউল গাইছিল, বেশি ফল পারিস না, বেশি ফল পারিস না, তুই পালাবার জায়গা পাবি না, মায়ের খাবি, চায়ে থাকবি, কানতে পারবি না। বেশি ফল পারিস না, আমার মোবাইলে আছে, আমার তেল দেখাইতে আমরা এরকম ফরওয়ার্ড করব। বেশি ফল পারিস না, তুই পালার হারমোনিয়াম হারমোনিয়াম বাজাতে বেড়ে গান কি থাকে বলে
ওই রেজাল্ট পাওয়া যায়। বেশি ফল পারিস না, তুই পালাবার জায়গা পাবি না, মায়ের খাবি, চাইয়া খাবি, কানতে পারবি না, বেশি ফল পারিস না। পালায়া কই যাইবে কংগ্রেসি পিয়া, পালায়া কই যাইবা, পালাইতে গেলে ধরবে মানুষ, বাঁচতে পারবি না। সময় থাকতে শুক্রিয়া যাও, নইলে বাঁচতে পারবি না, বেশি ফল পারিস না। সময় থাকতে শুক্রিয়া যাও না। স্যার ইন্ডিয়া চলতেছে নমুনা দেখেন, কে জানি বলছিল এটা কি হিপোক্রেসি শব্দ একটা 31 অগাস্ট 1 সেপ্টেম্বর না একটু বেশি সিপিএম কি ফাইট কন্টেস্ট, দারুণ কন্টেস্ট পাঁচটা হয়েছে। 4 রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানায় 9টা থেকেও কম হয়েছে। তবু কত হয়েছে? রাজস্থানের 37টা আসন, 6টি আসন, ছত্তিশগড়ের 2টা আসন, মধ্যপ্রদেশের 3টা আসন, তেলেঙ্গানার 4টা আসন। সিপিএম দল লড়ছিল, ভোটের ফলাফল এই 4টি রাজ্যে সিপিএম প্রাপ্ত ভোট 1% হয় নাই। 4টি রাজ্যে সিপিএম এককভাবে 26টা আসন প্রতিনিধিত্ব করে, নির্ফল শূন্য। মধ্যপ্রদেশের 3টি আসন প্রতিনিধিত্ব প্রাপ্ত ভোট কত লেখা রেখে 0.01%। তাই নোটা কত পাইছে? 0.99%। ছত্তিশগড়ের 2টা আসনে প্রাপ্ত ভোট 0.04%। নোটা কত পাইছে? 1.27%। রাজস্থানে এখানে কন্টেস্টে নোটা 0.96%, 0.96%, 0.96%। তেলেঙ্গানা 4টি আসনে সিপিএম প্রাপ্ত ভোট 0.22%, নোটা পাইছে 0.73%। এই যে ভোট আইতাছে লোকসভা আইতাছে, রাজ্যের বর্তমান যে রাজনৈতিক অবস্থা, আমি তো বিধানসভা নির্বাচন আগেই বুঝলাম থার্ড পজিশন এই যে নির্বাচন আইতাছে নো থার্ড পজিশন। আমি দায়িত্ব নিয়ে বলছি নো থার্ড পজিশন। আজকেও যে ধরনের কথা মহিলা বিল পাস করছে, এটা নেগেটিভ কথা বলে, অথচ অপোজিশন লিডার সাজেশন দিয়ে বলছে স্টিল আই সাপোর্ট। কি ডেঞ্জারাস ভাই তোমরা। আজকে এই কথা বুঝতে হবে। স্যার যেটা বলছিলেন মিটিং করছে, কোথায় মিটিংটা? 31 অগাস্ট 1 সেপ্টেম্বর 2023 লিডার স্টেটেড গান হায়াত হোটেল মুম্বাই গেট হায়াতে মিটিং করছে। ইন্ডিয়ান সব তারা পুলিশ পার্টি সব ফাইটে গাদারি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাবজেক্ট ম্যাটার কি? দারিদ্র্য দূরীকরণ। আর কি? আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এবার যে হোটেলে উঠছে গ্র্যান্ড হায়াত, এই মন্ত্রীও যেতে বহুত কঠিন, চিফ মিনিস্টার পারমিশন দিতে হবে। জলের বোতলের দাম কত? 345 টাকা প্লাস ট্যাক্স। চায়ের দাম কত? 550 টাকা প্লাস ট্যাক্স। সালাদ, ওই যে শশার সাথে খাই আমরা, সালাদ এক প্লেট 1440 টাকা প্লাস ট্যাক্স। ডাল মাখনি 1560 টাকা প্লাস ট্যাক্স। সবজি 1325 টাকা প্লাস ট্যাক্স। রুটি একটা দাম এক পিস 400 টাকা প্লাস ট্যাক্স। রুম রেন্ট 16,000। দারিদ্র্য দূরীকরণ। এখানে আমরা কিছু পাবো, এটা চালচলন দেখেন। আপনার নতুন প্রজন্ম উঠতে আইছেন, উই আর হ্যাপি। কমিউনিস্ট ওই যে কবে বলছিলাম যে 50 শতকের শেষ দিকে এই কেমনে অত্যাচারটা দেখে আছে। যাই হোক, আপনাদের ক্যারেক্টার কি কোন জায়গায়, এবং আমাদের দেশের আমাদের মাননীয় রাজ্যপাল যে ভাষণ বলেছেন, আমি মূল কথা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবে, নইলে ফল পারিস না। মায়ের কাছে ছায়া থাকে কান্তি আমার কথা না, বাউলের থাকে স্যার উন্নয়ন হয়। আমি কিন্তু 50 বছর উপর থেকে রাজনীতি করি, আপনিও করেন। 17-18 সালে কি করতেছেন? কি করতাম? যেটা অঙ্কার কিছু এটা মিলাইলাম। 17-18 সালে আপনাদের গভর্নমেন্ট ছিল, রাজ্যের আয় ছিল বাৎসরিক আয়
1,444,000 টাকা। বর্তমানে তারা বাড়িয়েছে কত? 1,59,419 টাকা পার ক্যাপিটা ইনকাম। 17-18 সালে টোটাল জিএসডি কত ছিল? 43,687 কোটি। বর্তমানে কত বাড়াইছে? দাঁড়িয়েছে 72,636 কোটি। রাজ্যের লোক কত? 41 লক্ষ। এই এখন যে কথাটা একটু ভালো করে নোট করে, 41 লক্ষ লোক। রাজ্যের ব্যাংকগুলিতে 55,54,770টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর মধ্যে মানুষের টাকা জমা আছে 37,432 কোটি। প্রত্যেক টাকা মানুষ টাকা আছে কি? তা যদি ইনকাম করতে না থাকে যে টাকা পেলে করতে হবে। এই যে সংখ্যাটা বললাম, 55,54,000 মানুষ টাকা রাখছে, অ্যাকাউন্ট আছে, সেখানে 37,432 কোটি। এ থেকে বোঝা যায় 5 বছরের রাজ্যের মানুষের অর্থনৈতিক বিকাশ করতে হয়েছে। স্যার, একদিকে এই প্রথম দেখছি, পাশাপাশি একটা আছে। অনেকে তো আমার বিকেল কার্ডটা দেয়, এটা কি মেইন টার্গেট? এই দলের মেইন টার্গেট এটা। বিপিএল এর থেকে উপরে যাইব। বিপিএল দিয়ে লোকে বলছি কাজ করতে করতে চাকরি, আর আমি করতে করতে দলের লেগা, দেশের লেগা আমার তো দরকার নেই। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আমাদের রাজ্যে 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি করে চাল পাইতেছে। গত 4 বছর আরো 5 বছর একদিকে ফ্রি চাল দিতেছে, আর দেখো চাল তো নিয়ে গেল। তুমি এটা করতে তো 2,000 করে দাঁড়ায় যাও দিয়া, এটাই বলে অন্তত হয়, সম্মত হয়। জানি কেন না সামল বুঝলেন? 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি করে চিন্তা করতে পারে। কোনদিন দিয়েছে? সারা ভারতবর্ষে 81 কোটি মানুষ ভোট দিতে হবে আজকে। এবং এছাড়া আপনি জানেন 1,08,994 পরিবার আছে যারা 35 কোটি করে চাল ফ্রি পায় প্রতি মাসে। আইএম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2,90,413। এবং আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা তুমি দেখাইলে কি? ভারতকে বিশ্ব শক্তি মান্য করে মোদীর প্রশংসায় চীন পত্রিকা সবটি সারেন্ডার করতেছে। উঠতে পাকিস্তানের জনগণ বলছে, ওদের নাম কি? প্রধানমন্ত্রী আছেন যেটা পাকিস্তানে, নওয়াজ শরীফ চাই না, 5 বছরের জন্য মোদীকে চায়। পাকিস্তানের জনগণ উস্কাইতে দিচ্ছে, এটি পর্যন্ত সারেন্ডার করে দিচ্ছে। উপায় না, 1 নম্বর জায়গা পিছিয়ে আমি দেখতাম না, নয়নতারা দেখবো, তোমাদের মধ্যে ইয়াং জেনারেশন দেখবো। 1 নম্বর বিশ্বে আবার জগৎ সেবার শ্রেষ্ঠ আসল লোক। তার মানে কোনদিন ছিল গোপাল কোনদিন ছিল, সেই জায়গাটা শেষ করে গেছে। আমি খুশি না, কবি কইতাছে বিশ্ব আমার জগৎ শ্রেষ্ঠ আসল। আজকে সেগুলি চিন্তা করে আজকে সারা পৃথিবীতে প্রধানমন্ত্রী আবাস যোজনা কটা গ্রামে কটা? এই 5 বছরে 5.5 বছরে 3,52,502টা। শহরে কটা? 82,132টা। 5.5 বছরে কয়টা টোটাল? 4,34,634। জীবনে কেউ ভাবে না। এবারে ট্রাইবেল কটা? 1,51,404। ট্রাইবেল হাউসহোল্ড কটা? 2,57,000 এর মধ্যে 1,51,000 কিন্তু ঘর সেনশন। কেন? এই ঘর থাকলে ঘর পাইলে করে এত যদি দিয়া থাকে ঘর পাইতে আসে কেন? আমার মুখ্যমন্ত্রী তো
দিল্লিরে বুঝাইছে যে দেখো মাঠটা কত দিয়ে সিস্টেম আছে। আমাদের রাজ্যে সরকার দিল্লিতে বুঝাইতে পারছে যে মাঠটা করা টিনের ঘর থাকলে ঘর না, পাকা ঘর না। আজকে সেই জায়গাটা বুঝেছে। আজকে আপনারা জানেন কটা টোটাল বাড়ি গ্রামে? 7,46,313। কটা ঘর, কটা বাড়িতে পানি জলের লাইন ক্লিয়ার? 5,51,000 বাড়ি। আগে কত পার্সেন্ট ছিল? 3%। মানে কটা বাড়িতে ছিল? 24,500 বাড়িতে। এখন কত? 5,51,000, 5.5%। ভুল বোধ শ্যামল বাবু আসবে ভাই এর লেগে তুমি কইছি তো দুই একটা ভুলে গেলে যদি আইন একটু আইতে তো আগে এই পানীয় জল আমরা বললে 100% পারছি, 100% হয় না। 74%, 74% কমপ্লিট। ওই যে বলছি মানুষের চাকরি বলতে বলছি কি বুঝতো? চাকরি না, আরে কাজ মানে চাকরি। মাথার মধ্যে ঢুকেছে কমিউনিস্টের দান্দা। এই সরকার ডক্টর মানিক সরকার কি করে? সবকা সব সরকার বিকাশ কি আত্মনির্ভর স্বয়ংভর। এই প্রকল্প আমাদের সময় শুরু হয়েছিল সেলফ হেল্প গ্রুপ। আমরা কটা করছিলাম সেলফ হেল্প গ্রুপ? 4,160টা। আমরা করছি কত? 47,208টা। আমাদের সংখ্যা কত? 39,941। আমরা কত? 4,26,065 দিয়ে গ্রুপে বাড়েছি। আমরা হারালে কত টাকা দিয়েছেন রিভলভিং ফান্ডে? 4,25,00,000। আমরা কত দিছি? 44,55,00,000। কমিউনিটি ইনভেস্টমেন্ট আমরা কত দিয়েছেন? 27 কোটি। আমরা দিছি কত? 501,61,00,000। ব্যাংকের লোন আমরা কত দিয়েছেন? 4,95,00,000। আমরা কত দিছি এর মধ্যে? 1,053 কোটি। স্যার নিজের পায়ে দাঁড়াও, ফ্রি চাল পাও, নিজের পায়ে দাঁড়াও, দাঁড়াও আত্মনির্ভর। আজকে এই সংখ্যার মধ্যে আপনারা জানেন এই সংখ্যার মধ্যে লাখ প্রতিনিধি হয়েছে। এই যে বলছে সংখ্যাটা টোটাল সংখ্যার মধ্যে এই যে 4,26,065 এর মধ্যে লাখ প্রতিনিধি হচ্ছে 83,000। আপনার উত্তর ত্রিপুরা 6,840 লাখ প্রতিনিধি হয়েছে। 6,330 লাখ প্রতিনিধি। ধলাই 9,160 লাখ প্রতিনিধি। গোয়ায় কম হয়েছে 1,521 লাখ প্রতিনিধি। পশ্চিম ত্রিপুরা 14,048 লাখ প্রতিনিধি। সিপাহীজলা 5,901 লাখ প্রতিনিধি। গুমতি 14,803 লাখ প্রতিনিধি। সবচেয়ে বেশি দক্ষিণ ত্রিপুরা 24,821 লাখ প্রতিনিধি। যদি নাম লাগে আমার বইয়ে পরশুদিনের মধ্যে আমি নামও দিয়ে দেবো ডিস্ট্রিক্ট ওয়াইজ। এটাকে বলে ঘরে ঘরে রোজগার। চাকরি চলবে কিন্তু রোজগার ঘরে ঘরে রোজগার। 400 টাকা অবশ্যই ন্যাশনাল হাইওয়ে। রাজ্যের 6টা ঘোষিত হাইওয়ের মধ্যে কত কিলোমিটার ঘোষণা করছে জানেননি? আগে থেকে ঘোষিত 923.31 কিলোমিটার। কত কমপ্লিট হয়েছে? 485.579 কিলোমিটার। 18 আগে কত কমপ্লিট হয়েছিল জাতীয় সড়ক এত বছর ধরে? 99 কিলোমিটার। আমাদের সময় কত? 387 কিলোমিটার। 3.5 into 2 7 মিটার রাস্তা প্লাস 23 শোল্ডার 10 মিটার। আরো কাজ চলছে। 387 কমপ্লিট। আরো কাজ চলছে 140 কিলোমিটার। নতুন করে টেন্ডার হয়েছে 153 কিলোমিটার। ডিপিআর স্টেজে হয়েছে 142 কিলোমিটার। আরো 4টা রাস্তা একেডেমি প্রিন্সিপাল 219 কিলোমিটার। শুধু না, এবং আজকে থেকে শুরু হয়েছে। তুমি খুললে খুশি নিশ্চয়ই জানাবো তুমি একটি 4 লেনের রাস্তারও
আজকে 8 জানুয়ারি আজকে আপনি জানতে শুরু হয়েছে এবং চম্পানগর সাধুপাড়া থেকে খয়পুর 452 কোটি টাকা, এর মধ্যে রয়েছে বাইপাস রোড। এতদিন জাতীয় সড়ক হলো না কেন? শুধু 99 কিলোমিটার কেন? কি উত্তর আপনাদের কাছে? কি উত্তর? আজকে এই কথাটি চিন্তা করতে শুধু এটা না, 277 কিলোমিটার PMGSY কমপ্লিট, আরো 743 কিলোমিটার স্যাংশন অপেক্ষা রয়েছে। আজকে এই ব্যাপারটা বুঝুন। পিডব্লিউডি একদিকে জাতীয় সড়ক, আরেকদিকে PMG হচ্ছে, আর পিডব্লিউডি রোড 1012 কিলোমিটার ওয়াইড স্ট্রেংথেনিং এগুলি করা হয়েছে এবং এর মধ্যে নিউ একদম পিডব্লিউডি নতুন করছে 42 কিলোমিটার 0.5 বেকার কথা। পার্লামেন্টে রাজ্যসভায় 20 জুলাই এই দিনের কথা 2023 আপনি কবেন এত বেকার, আপনি কবেন এত বেকার। মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, মিনিস্টার লেবার এন্ড এমপ্লয়মেন্ট, laid in the table of the Rajya Sabha. Start question number 15, 20 July 2023. প্রশ্ন করছে শ্রী জোশ কে মলি এমপি, যে বেকারত্বের হার চিত্রটা সারা ভারতবর্ষে দেখো। ত্রিপুরা রাজ্য 18 আগে কত ছিল রেট 10, এখন কত জুলাই পর্যন্ত 3, এটা আরো কমছে। আমরা থেকে মাত্র 7টা স্টেট একটু বেটার পজিশন, এটা পার্লামেন্ট গর্ব মানে দেন 7 লক্ষ 8 লক্ষ কইতে পারে শুধুমাত্র বর্তমান পার্টি বর্তমান ব্যবহার করে। এরা কথা শুনলো না নয়, আমি ভালো লাগছে আমার পাশে শুনছি, এরা কিছু সব নেই, সব কিছু বাইরে করে বইতে নেই। এই জন্য আমি দেখছি অনিমাত্র স্টাইল একটু ডিফারেন্স। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন, রসিক ক্রিটিসিজম করুন, আরে বাবা লাল দরকার কথা আলু বসে বুঝা না বুঝা। আজকে এই জিনিসগুলি চিন্তা করতে হবে স্যার। এই জন্য বলছি বেকার আমরা শুধুমাত্র। আজকে আমার সাংবাদিক বন্ধু একদিন বামুকিয়া রাখা বলছে, বাবা তোমার এখানে শব্দটা একটু শুনতে খারাপ লাগে। স্যার আজকের দিনে সরকার যত রকম সাহায্য করে, যদি আমি কেউ বেকার এর মতো আকাঙ্ক্ষ আজকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা আগে বলছি গ্রাম গরিব কৃষক, প্রধানমন্ত্রী বলছে আমার কাছে 4টা জাত, যুবক, মহিলা, কৃষক, গরিব। কৃষকদের আয় আপনাদের সময় 1500 কত ছিল? 6580। 20 কত? 11096। ডাবল হয়েছে 22 13,590 সরকারি আসেন। কৃষি বাজেটে কত টাকা ছিল? 56তে 330 কোটি, এখন কত? 482 কোটি, 46% বৃদ্ধি। জৈব চাষ আপনাদের সময় কত? 2001। আমরা সময় কত? 18,001। জৈব চাষের সংখ্যা কত? 2500 স্যার আমাদের সময়। আমরা সময় 17,333। অর্গানিক ক্লাস্টার আমরা করছি কত? 132। আমরা করছি কত? 941। আজকে এই জিনিসটা বুঝতে হইল। কৃষি যন্ত্রপাতি কজনে দিচ্ছেন? আপনারা 17-18 দিচ্ছেন, 17 কোটি 24 লক্ষ। আমরা 22 থেকে দিচ্ছি 30 কোটি 74 লক্ষ। এবং 13-17 5 বছরে কত দিচ্ছেন? 2611 জন। আমরা দিচ্ছি 28,800 জন রে। আপনারা বলে যারে করবেন, আমরা ওই যে ব্যাংক ফার্ম ব্যাংক তৈরি করে
9,9 টাকা আপনাদের সাহায্য করে দিব, যাতে আমরা রোজগার করে খাইতে পারি। আপনারা বলতে আপনাদের যদি কেউ থাকে কোনো অসুবিধা নেই। স্যার, ফার্ম মেশিনের ব্যাংক আপনাদের সঙ্গে পর্যন্ত করছে কতটা? 8টা। আমরা ধরা করছি 366 জন 9,500 টাকা বেনিফিট পেয়েছে। কেবল করছি না, কাজে করাই গেছে। তো বাজার উন্নয়নে আমি ধন্যবাদ দিই আমার পাশে রয়েছে আমার প্রাক্তন কৃষিমন্ত্রী। 13-17 কত টাকা লাগছিল মার্কেট তৈরি করার জন্য? 20-26 লক্ষ। আমরা কত টাকা করছি? 174 লক্ষ। শুনলে খান জামাপালা হয়ে যাবো গা। আমি বেশি কৃষক বন্ধু কেন্দ্র কিচ্ছু করছেন না, কড়া করছেন 0-0, আর আমরা করছি 32টা। আজকে আমরা বিমা করছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 23,454 আগে সকালে করছিলেন। আমরা করছি 12,76,657 জন, এবং বেনিফিটে প্রচুর লোক আছে। আজকে নতুন করে দেখছেন শস্য করে দ্রোণ দিব, দ্রোণ মহিলা দিদিরে কমলা দিদি গেছিলেন কিল্লা, এই যে কমলা গাছ এমনি স্প্রে দিয়ে নাকে পড়ে, সেই জন্য দ্রোণ দিয়া মহিলারা ঘরে বইয়া বাইরে দাঁড়াইয়া দ্রোণ দিয়া সব স্প্রে করে। এটার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গতানুগতিক চাষ পদ্ধতি থেকে একটা ধান চাষে আগে রাখবো 176 কেজি ইউরিয়া। এখন মাটি কি জানো? খবর লইয়া তুমি স্টাডি করো না, কেন যায় 1.50 লিটার পকেটের মধ্যে রয়ে যাবো। দাঁড় করে দাম মধ্যে বস্তা লইয়া, এখন দাম কত? দাম হইল মাত্র 562 টাকা। আজকে সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, এবং আমরা যে জায়গা আছে রাজ্যে কৃষি জমি 24% মাত্র। কি করবো আমি? এরা দিয়ে কেন হইব? তারপরেও পাঞ্জাব ফার্স্ট, সেকেন্ড তামিলনাড়ু, থার্ড অন্ধ্র, ফোর্থ তেলেঙ্গানা, ফিফথ ত্রিপুরা। 3,044 কেজি পার হেক্টরে প্রোডাকশন। আপনাদেরটা আপনাদের সময় কত ঐতিহ্য আছে, 10 কিলো করে আমি আর বাড়াইতে আনছি। আমি তোমার কথা হয়তো জানি না, বডি গাছ সরাই লেছি, মানে ওইটা আমি বেশ সময় কমাই রেখেছি। এত বছর ধরে সরকার আছে, আমি বুঝলো আমার শিকার লেখা একসাথে জিবি হাসপাতাল, একসাথে 7টা সুপার স্পেশালিটি। ভারতবর্ষে কোন জায়গায় করছে আমার দেখা একটু লইয়া, এটা কি তোমার গুগল দিয়ে বাইক করে করি। একসাথে সুপার স্পেশালিটি, একসাথে 7টা ডিপার্টমেন্ট খুলে দিচ্ছে। ডিপার্টমেন্ট নট ইউনিট। একটা নার্সিং কলেজ আগে ছিল না, জীবিতে 11টা ভিন্ন সেখানে 38 পিজি আসন বৃদ্ধি হয়েছে। জিবি হসপিটাল ছিল না, লিনিয়ার অ্যাক্সিলারেটর, পিইটি সিটি স্ক্যান, ম্যামোগ্রাফি, সিটি সিমুলেটর চালু হয়েছে। এমবিবিএস করছে 25টা আসন বৃদ্ধি হয়েছে। ক্যান্সার হাসপাতাল আগে ছিল না, অঙ্ক সার্জারি ডাক্তারবাবু যখন আমি সার্জারি দেওয়া পড়া মুশকিল আছে। এজিএমসি ক্যান্সার হাসপাতাল 1000 এলএলপি অক্সিজেন প্ল্যান্ট। এত বছর আসলে একটা অক্সিজেন প্ল্যান্ট করে দিতেন না। আইজিএম হাসপাতাল অক্সিজেন প্ল্যান্ট 1150 এলএলপি। আইজিএম পিজি ডিপ্লোমা কোর্স আগে ছিল না, উন্নত করে দিয়েছে। গাইনি, চক্ষুবিদ্যা, শিশু রোগ, পারিবারিক মেডিসিন, এবং 20 জন স্টুডেন্ট করতেছে। 3টা সিএইচসি কে মহকুমা হাসপাতাল 100 জন দাবি করতাম না। এবং ট্রাইবাল এলাকা আছে, করবুকে মহকুমা হাসপাতাল করছে। গুমতি জেলা হাসপাতাল ট্রমা কেয়ার সেন্টার উন্নয়ন করা হয়েছে, লেভেল 3। শান্তিনগর লেভেল 3, দলাইতে লেভেল 3। বিনামূল্যে সিটি স্ক্যান পাইবেন কোথায়? শুধুমাত্র জীবিতে না, গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল, ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল, সাউথ ডিস্ট্রিক্ট হসপিটাল, নর্থ ডিস্ট্রিক্ট হসপিটাল, উনকোটি ডিস্ট্রিক্ট হসপিটাল। এবং এই মধ্যে 2,96,000 রোগী উপকৃত হয়েছে।
খুব শীঘ্র আমরা মেলাঘরে এর মধ্যেই সিটি স্ক্যান পরিষেবা মেলাঘর হাসপাতালে চালু বিনামূল্যে জেলা হাসপাতালের মধ্যে ল্যাব পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। জিবি ছাড়াও আইজিএমে আছে, খোয়াই ডিস্ট্রিক্টে আছে, তেলেঙ্গানা আছে, বিশালগড় আছে, মেলাঘর আছে, বহুত আমি সব দিকে জানি না, সব দিক সামরিক হসপিটাল আছে। বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা বিপিএল অন্তর্ভুক্তির জন্য এগুলিও করা হয়েছে। 5 বছর 257 জনের মেডিকেল ডাক্তার নিয়ে বসে, আরো 226 জনের জন্য অলরেডি ফাইনাল ডিপার্টমেন্ট ক্লিয়ার দিয়ে দিয়েছে। 33 জন ডেন্টাল ছাত্রী নিয়ে বসে, 172 জন স্পেশালিস্ট জন্য প্রস্তাব করা হয়েছে। 16 জন সুপারভিজিট আরো নিতে আছে। 175 জন নিয়োগ শুধু অপার দেওয়া বাকি আছে। 200 জন ফার্মাসিস্ট নিয়োগ পরীক্ষা বাকি আছে। এতটা কইতাম না, বহুত হয়েছে। রেগানি এক কথা কই, কি একটা দর্শকের প্রস্তাব আছে, কি প্রাইভেট কোম্পানি ক টাকা দিয়ে আরম্ভ হয়েছিল প্রথম মজুরি 60 টাকা, এরপরে 71, এরপরে 65, এরপরে 100, এরপরে 118 করতে করতে আমাদের সমাজ পর্যন্ত 170, এখন 226। এবং দেশের মধ্যে সেকেন্ড পজিশন। আমি বলি না কিন্তু 150 দিনও কাজ হয়েছে। আমার কাছে ডেপুটেশন হয়ে গেছিল, শুনে শ্যামল বাবু, আমার কাছে ডেপুটেশন হয়ে গেছিল কৃষি তাদের নাম কিনা, কৃষি সংগঠনের নামটা কিনা, সারা বাবু কৃষি যুবক প্রতিনিধি গেছে। এরা কয়ে দিয়ে আমি কইছিলাম লজ্জাবাই মধ্যে গীতা কৃষি জানলি রতনবাবু, এই পাট্টাধারীরা বোধ কৃষক সম্মান নিধি পায় না, ধারণাই নাই, ধারণাই নাই কোন জগতে আছে। ওই পুরানো একটা বই, এটাই বারবার ট্যাপ করে বাজাতে আছে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, আর আমাদের মধ্যে অনেকে বলবে। আমি শুধু একটা কথাই বলবো, প্রথম যে কথা দিয়ে আমি শুরু করছিলাম, এটা আমি আপনার কাছে রিকোয়েস্ট করি। অপোজিশন লিডার হেল্প করছে এবং ইয়ে তো ওরা তো লিডারকে আমি জানি না, আমি অনুরোধ করব ওই যেটা দিয়ে আরম্ভ করছি, আমরা প্রধানমন্ত্রী যে উদ্ধৃতি দিয়ে গভর্নর ভাষণ দিয়েছিলেন যে আমরা একসাথে থাকবো, আমরা একসাথে চলবো, আমরা একসাথে ভাববো, আমরা একসাথে সমস্যার সমাধান করবো এবং আমরা একসাথে আমাদের মহান দেশকে এগিয়ে নিয়ে যাবো। আর আমরা যারা বিধানসভা আছি, এই রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাবো আন্ডার দ্য লিডারশিপ অফ প্রফেসর ডক্টর মানিক শাহ। আশা করি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, নতুবা কিন্তু আমি আরো বলছি, লোকসভায় আসন কিন্তু বাদ দিয়া দেবে, ভোট থাকতো না, 9টার থেকে এখন আছে দিব্যাঙ্গরা ভোট দিতে পারে না, আগে দিতে পারে। যাই হোক, আমি অনুরোধ করব যেটা বলছিলাম, মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা একটু করে চেষ্টা করব, আমরা মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে চলছে, সবাইকে আমরা রেকর্ড করি এবং দেশের মধ্যে আমরা যদি 1 নম্বর স্টেট দিতে পারি, যে সেখানে একমাত্র দলমত বিশেষ একটা নতুন সরকার চলছে, যাওয়ার স্বপ্ন একটি করে চেষ্টা করা, নতুবা বেশি ফাউল মারিস না, সময় পাবি মার খাবি, জায়গা থাকবি, টানতে পারবি না। মানে গুজার ওই যে ভারত মাতাকে জয় আনন্দ মন্ত্রকে বইটা নিয়ে যাইব, আর অবনীয় ঠাকুরের ইতিহাস বুঝাই তুমি অপমান, মানুষ সহ্য করতে হবে তাকে, পাপু নাম মেনমেন্ট করছে নি, এটা বুঝাই ভারত মাতার অপমান। আজকে বঙ্কিমচন্দ্র ঋষি আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দময় যে আজকে দেশের মাতৃশক্তির কথা বলছে, এবং অবনীন্দ্র ঠাকুর
আমাদের ভারত মাতা করছে, সেই ভারত মাতার মুখ লইয়া স্বদেশীরা আন্দোলন করছে। উনি তো ভারত মাতা কোন হ্যাঁ জানি, এটা বলে আগামী দিনে সবাইকে আমি অনুরোধ করব, আমরা এই স্বপ্ন নিয়ে এগোচ্ছি না, এই স্বপ্ন নিয়ে এগোচ্ছি আগামী দিনে আমরা যাতে সবাই সাথে সাথে আমরা কমিটমেন্ট করছি, আমি ব্যক্তিগতভাবে কমিটমেন্ট করছি, যারা অপোজিশন আছে আপনাদের যে সুসংগঠিত যদি সুষ্ঠু কোনো রকম যদি কোনো সাজেশন থাকে নিশ্চয়ই আমরা গ্রহণ করবো। তবে আপনাদের অ্যামেন্ডমেন্ট এগুলি মানতে পারলাম না, দুঃখিত। সবাইকে ধন্যবাদ।